আওয়ামী লীগ সরকার যখন যখন থেকেছে তখন ভারতের সাথে একরকম সম্পর্ক থেকেছে। আর আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো বা আপনার অনির্বাচিত সরকারও এই দেশ চালিয়েছে, তখন সম্পর্ক আরেক রকম থেকেছে। এবং যেগুলো অনেক সময় আপনার কূটনীতি না বুঝলেও হয়, খুব সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ হাটে বাজারে ঘুরছে, তারাও বুঝতে পারে যে ভারত কেন আমাদের বৈরী। সেটা একেবারেই ওই যে আব্দুল্লাহ ভাই শুরুতে বলেছিলেন যে তিনি তো আসলে বাংলাদেশের জনগণকে ভারত ওন করে বলে মনে হয় না, তারা একটি দলকে ওন করে বা তারা ব্যক্তিকে অন দলের করে। ব্যক্তিকে ওন করে। তো ওটা করে বলেই অসম্ভব মনে হয়ে যায় যখন আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে। কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞান যেটা বলে বা পারস্পরিক সম্পর্কের কথা কূটনীতি যেটি বলে, সেটি যে কোনো বৈরী অবস্থাতেই পিপল টু পিপল রিলেশন ঠিক রাখার জন্য সরকারগুলোর উচিত যে সম্পর্ক ঠিক রাখা। সেক্ষেত্রে শুধু বাংলাদেশ না, ভারত এত বড় একটি দেশ, এত ধর্ম, এত বর্ণ, এত জনসংখ্যার লোক, যেটি সারা দেশে আমি আপনি আহ, পরিচয় দিতে অস্বস্তি বোধ করলেও বাংলাদেশের পরিচয় কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এখনও অন্য রাষ্ট্রগুলো, পৃথিবীর অন্য দিকের মানুষগুলো ইন্ডিয়ান বলে মনে করে আর কি, বাংলাদেশকে প্রথমে দেখে বাংলাদেশের সাথে আলাপ পরিচয় হলে। কারণ এত বড় দেশ, এবং সেটি আপনার যদি বলেন সেই ব্রিটিশ কাল তার আগের কাল থেকে যে ভারতবর্ষ বলে যেটা পরিচিতি, তো সেখান থেকে পাকিস্তান বাংলাদেশ এগুলো আলাদা হলে এখনও অনেক রাজ্য আলাদা হওয়ার চেষ্টায় আছে। তারপরও ভারত একটা বিশাল ভূখণ্ড দেশ। স্বাভাবিকভাবেই যে কোনো ইতিবাচক মানুষের ক্ষেত্রে একটা চাওয়া তৈরি হয় যে ভারত এত বড় দেশ, তাহলে তার মনটা এত ছোট কেন, তার মনটা তার বড় হওয়া উচিত, এবং তার পার্শ্ববর্তী কোনো একটি দেশ তাকে পছন্দ করে না। এটি একটি ভয়াবহ ধরেন যে, অপমানমূলক পরিচিতি, তার একটা বাজে পরিচিতি তার দেশ মানে আমি বিশ্বের এখানে একটা কাছে। যোগ করে দেই। জি। উনি ভারত নিজেকে আহ, বড় শক্তি মনে করে, কিন্তু আসলে দক্ষিণ এশিয়াতে তার অবস্থা ভালো না। সেই বড় শক্তি মনে করে বা একটা মোরলীপনা আছে তার হুম। মধ্যে, সে খবরদারি করতে চায় কিন্তু কেউ পার্শ্ববর্তী মানে না। দেশগুলোতে, কিন্তু কেউ মানে না। তবে এটি যদি সত্যিকার অর্থেই সে বড় ভাই, খারাপ জিনিস না কিন্তু এক অর্থে, যদি বড় ভাই ছোট ভাইয়ের স্নেহ করে, তার ভালো মন্দ দেখে, তার উন্নয়নে সহযোগিতা করে, তার মানসিক উন্নয়নে সহযোগিতা করে, তাহলে কিন্তু বড় ভাই মানতে কারো অসুবিধা হওয়ার কথা ছিল না। কিন্তু এখানে আপনার ওই যে ভাত দেওয়ার নাম নাই, যে মায়ের বেলা গোসাই, এরকম একটা কথা আছে যে সে চায় শাসন করবে, তার মতো করে চলবে। সে বলতে চায় কোনো কোনো সময় একটা আহ, আন্তর্জাতিক সেমিনার হয় অনেক, সব দেশের প্রতিনিধিরা থাকে, একটা সময় সার্কের কার্যক্রম ছিল আপনারা জানেন, এখন নেই। সেসব জায়গায় সে বলে যে তোমরা ভালো মন্দ দেখে চলবা, বাট কোনটা ভালো কোনটা মন্দ এটা আমি বলে দেব। এই মানসিকতা ভারত পোষণ করে। কিন্তু এটা তো কোনো কালেই সম্ভব না। আর এখন তো আধুনিক যুগ, তথ্য প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে, অনেক ছোটোখাটো দেশও বিশ্বের কোনো কোনো মাধ্যমে অনেক বড় ধরনের লিড দিচ্ছে। তো সেইখানে তারা যদি দাবায় রাখার যে পরিকল্পনা, এটা ভারতের আসলে হবে না। তার উচিত যে দুই দেশের মানুষকে গুরুত্ব দেওয়া, এবং সরকার আসবে সরকার যাবে, কিন্তু মানুষ তো স্থায়ী জিনিস, মানুষ থাকবে। তো মানুষ যেভাবে আহ, আহ, ভালো থাকে সেই চিন্তাটা যদি করে, তাহলে তার দেশের মানুষও ভালো থাকবে, বাংলাদেশের মানুষও ভালো থাকবে। কিন্তু আনফর্চুনেটলি সেটি হয় না। রাজনৈতিক দলের সাথে তাদের ডিলিং হয়, আর সেই কারণে সেই মতে চলে, আর সেটি চলতে গিয়ে বারবার এই যে আপনার দুর্যোগে পড়তে হয়, দুর্ভোগ পোহাতে হয় সাধারণ জনগণকে। তা আমার ধারণা যে এখন যে অবস্থা দিয়ে যাচ্ছে, এটি আসলে খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন। যদি ভারত সরকারের বোধোদয় হয়, তারা যদি শুধু নির্দিষ্ট একটি মানুষ, একটি নেত্রী বা একটি দলের প্রতি ভক্তি না রেখে মানুষের প্রতি উদার হয়, বাংলাদেশের প্রতি উদার হয়, তাহলে সম্ভব ভবিষ্যতে সম্পর্ক উন্নয়নের করা। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এখন এই দেশের প্রধান উপদেষ্টা, উনি দেশ পরিচালনা করছেন। ইউনূস সাহেবের যে বিশ্বব্যাপী যে পরিচিতি, যে গ্রহণযোগ্যতা, এটি কাজে লাগিয়েও বাংলাদেশ কূটনীতিতে আরো এগিয়ে যেতে পারে বলে আমার ধারণা। শুধু নির্দিষ্ট জয়সওয়াল কি না, বলেছে একটা বা বিষয় সেটা হলো, আপনি নিশ্চয়ই জানেন, দিল্লি যেভাবে নেমেছিল, জি, যদি প্রফেসর ইউনূসের যে হাইট বা বিশ্বব্যাপী যে পরিচিতির কথা আপনি বললেন, সেটা না থাকলে কিন্তু একটু সমস্যা হতো। একদম। এবং ইন্ডিয়া সেটা পারেনি। হ্যাঁ, হ্যাঁ। তার আমি মত সেইখান থেকে বলছি যে যেহেতু তারা পারেনি, তারা তো ইতিমধ্যে বোঝার কথা যে ইউনূস সাহেবের যে অবস্থান বিশ্বব্যাপী বা বিশ্ব নেতৃবৃন্দ তার সাথে যে সম্পর্ক, সেক্ষেত্রে একরোখা হয়ে ভারত তাকে অবদমিত করতে পারবে না বা বাংলাদেশকে ছোট করতে পারবে না। সেক্ষেত্রে উচিত এই আঞ্চলিক উন্নয়ন বলি বা পারস্পরিক সম্পর্কের কথা বলি, অশান্তি থাকলে তো আসলে কেউই ভালো থাকে না। না। আপনি যদি বলেন রাশিয়া জ্ঞান বিজ্ঞান এত উন্নত, ইউক্রেনও শস্য ভাণ্ডার বলে খ্যাত, তাদেরও কিন্তু লাইফস্টাইল মানুষের বা অর্থ সম্পদ যথেষ্ট ভালো। কিন্তু এখন কি অবস্থা? যুদ্ধের কারণে কি কেউ ভালো আছে? কেউ ভালো নাই। যে সম্পদশালী লোক সেও যে অবস্থায় আছে, যে একেবারেই নিঃস্ব লোক সেও কিন্তু ভালো নেই। তো আমাদেরও যদি পারস্পরিক এই প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ থাকে, কেউই ভালো থাকবে না। হয়তোবা তাদের লোক বেশি বলে তাদের লোক মরলে আরো বেশি থেকে যাবে, বা সম্পদ তাদের বেশি বলে হয়তো তারা কাবু হবে একটু দেরিতে।
কিন্তু অস্বস্তি তো সবারই থাকবে। জি। তো সেক্ষেত্রে আমি বলবো যে ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি যখন দেশ পরিচালনা করছে, তার সাথে আন্তর্জাতিক যে উইংগুলো আছে এগুলো মিলিয়ে একটা সম্পর্ক উন্নয়নে কাজ করা উচিত। শুধু শুধু এই বাহাস করে এটা ঠিক হবে না। এবং আপনি খেয়াল করবেন যে তারা এতটাই বড় ভাই সুলভ আচরণ করে যে ডক্টর ইউনূস সাহেবের কথার জবাব মোদি না দিয়ে সেই কথার জবাব জয়সওয়াল বা আরো আশেপাশে যারা আছে কেরানি আছে তাদেরকে দিয়ে দেয়। এটাও এক ধরনের ইনসাল্টিং। তো এই ধারণা থেকে ভারতের বেরিয়ে আসতে হবে। আর বাংলাদেশ ছোট দেশ বা অর্থনৈতিক দিক দিয়ে আমরা অতটা শক্তিশালী না, এই চিন্তাও ঝেড়ে ফেলতে হবে। আমরা একটা মর্যাদাশীল দেশ, আমরা যুদ্ধ করে আমরা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। ফলে আমরাও এই বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো আমাদের অবস্থান রয়েছে। আমাদের বিভিন্ন সময় ক্ষমতা স্বৈরাচারের হাতে গিয়েছে বা ফ্যাসিস্ট সরকারের কাছে গিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত জনগণ সেটা মেনে নেয়নি। ফলে বিশ্বের জানা উচিত যে দেশের জনগণ স্বাধীনতাকামী এবং স্বাধীন চেতা। এদেরকে সম্ভব ঠিকমতো গাইড করতে পারলে অনেক কিছু করা সম্ভব। পৃথিবীর বুকে একটা নাম লিখে যাওয়ার অবস্থা হবে বাংলাদেশিদের। তো আমার মনে হয় যে দুই দেশই যদি কূটনীতিতে মানবিক দৃষ্টিকোণ থেকে এবং সুন্দর ভবিষ্যতের জন্য আগায়, তাহলে সংকট কাটানো সম্ভব।